হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকেও রয়েছে তোমাদের জন্য এমনই কয়েকটি বাক্য যেখানে কমন মিস্টেক থেকেই যায়। তো আজকের ভিডিওতে যে বাক্যগুলো আমরা নিয়েছি সেই বাক্যগুলো সত্যিই খুব ইন্টারেস্টিং। সো ডোন্ট মিস, লেটস সি। চলো দেখা যাক বাক্যগুলো কী আছে। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়, প্রথম বাক্যে কী বলা হচ্ছে যে হি ফেল্ট মেন্টাল পেন। হি ফেল্ট মেন্টাল পেন এর মানে কি? তিনি অনুভব করেছিলেন মেন্টাল পেন অর্থাৎ মানসিক যন্ত্রণা। মেন্টাল মানে কি? যন্ত্রণা। এখানে এই যে দেখতে পাচ্ছ পেন শব্দটি, এই শব্দটি এখানে ভুল ব্যবহার করা হয়েছে। আমরা জানি কি দু ধরনের যন্ত্রণা আমরা অনুভব করে থাকি, একটা হলো শারীরিক যন্ত্রণা আর একটা হলো মানসিক যন্ত্রণা। তো মনে রাখবে, ফিজিক্যাল যন্ত্রণার কথা অর্থাৎ শারীরিক যন্ত্রণা বোঝালে আমরা পেইন শব্দটি লিখব, কিন্তু যদি অপর দিকে মানসিক যন্ত্রণার কথা বোঝানো হয় সেখানে কিন্তু মেন্টাল পেইন শব্দটি না ব্যবহার করে সেখানে কি ব্যবহার করবে? সেখানে ব্যবহার করবে অ্যাগোনি, AGONY, অর্থাৎ হি ফেল্ট মেন্টাল অ্যাগোনি। ওকে, চলো নেক্সট কি বলা হচ্ছে। দ্য অ্যাক্টর অ্যান্ড পলিটিশিয়ান, অভিনেতা তথা রাজনীতিবিদ হিসেবে আর ওয়েল নোন, সুপরিচিত, টু দ্য টাউন ডুয়েলার্স। মানে কি? টাউন ডুয়েলার্স মানে হলো শহরে বা শহরের বাসিন্দা। শহরের বাসিন্দার কাছে অভিনেতা তথা রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত ওয়েল নোন মানে কি? সুপরিচিত। এখানে ভুল কোথায় আছে বলি। এখানে দুদিক থেকে আমরা ভুলটা কিন্তু অবশ্যই আমরা আলোচনা করব। আচ্ছা তোমরাই বলো, অভিনেতা এবং রাজনীতিবিদ একজন ব্যক্তি তো হতে পারেন। আমরা দেখেছি যিনি ঔপন্যাসিক তিনি আবার একজন গায়ক, তিনি আবার একজন ডাক্তার, তিনি আবার একজন শিক্ষক হতেই পারেন, একজন ভার্সেটাইল ম্যান থাকেন। তো একই ব্যক্তি অভিনেতা তথা রাজনীতিবিদ হতেই পারেন। আজকের সমাজে তো সেটা বহুলভাবে লক্ষ্য করছো, যিনি অভিনেতা তিনি আবার রাজনীতিবিদ হিসাবে কাজ করছেন। তো তার মানে আমরা যদি একই ব্যক্তিকে এইভাবে বোঝাতে চাই যে যিনি অভিনেতা তিনি রাজনীতিবিদ, যিনি ডাক্তার তিনি শিক্ষক, এইভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে তার মানে আমরা সেম পার্সনকে বোঝাচ্ছি, একই ব্যক্তিকে বোঝাচ্ছি, যিনি অভিনেতা তিনি রাজনীতিবিদ। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? এই আর শব্দটি না রেখে আমাকে লিখতে হবে এখানে ইজ। সাবজেক্ট সিঙ্গুলার হলে নিশ্চয়ই আমরা সিঙ্গুলার ভার্ব ইজ বসাই, আর আমরা কখন বসাই? প্লুরাল হলে, তাই তো? আচ্ছা এবার আমি এখানে বলি, আমি যদি এখানে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝাতে চাই, যিনি অভিনেতা তিনি কিন্তু রাজনীতিবিদ নন, আবার যিনি রাজনীতিবিদ তিনি অভিনেতা নন। তার মানে দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি, একজন অভিনেতা তো আর একজন রাজনীতিবিদ। দুজন ব্যক্তিকে বোঝাতে চাইলে সেক্ষেত্রে আমাদেরকে বাক্যটা কীভাবে লিখতে হবে? তখন এই যে দেখছো অ্যাক্টরের আগে আমরা কি লিখেছি? দা। পলিটিশিয়ান শব্দের আগে কিন্তু দা নেই। এইটাই খেয়াল করবে, যখনই দুটো পদের বা দুটো পেশার কথা বলা হচ্ছে সেই দুটো পেশার শব্দ দুটোর আগে কবার দা উল্লেখ করা হয়েছে। যদি একটিবার দা উল্লেখ করা হয় বা উল্লেখ করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা বোঝাতে চাইছো একই ব্যক্তিকে। যদি অপরদিকে দুটো পদের আগে বা দুটো প্রফেশন বা দুটো পরিচিতির আগে দুবারই দা রাখো তাহলে সেক্ষেত্রে তখন হয়ে যাবে দুটো ভিন্ন ভিন্ন ব্যক্তিকে তোমরা বোঝাতে চাইছো। দ্য অ্যাক্টর একজন অভিনেতা তো, আর একজন দ্য পলিটিশিয়ান আর একজন রাজনীতিবিদ। সেক্ষেত্রে সাবজেক্ট তোমার প্লুরাল হচ্ছে, সেখানে তাহলে তোমাকে আর রাখতে হবে। ওকে, তাহলে কি বুঝলে? যখনই আমরা দুটো পরিচিতির মধ্যে একটি পরিচিতির আগে শুধুমাত্র বাক্যের শুরুতে একবার দা রাখবো তখন আমরা একই ব্যক্তিকে বোঝাবো। আর যদি আমরা দুবার দা রাখি প্রথমে এবং পরে তাহলে সেক্ষেত্রে আমরা দুজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছি। আশা করি তোমরা এই জায়গাটাতে ক্লিয়ার হলে। নেক্সট কি বলা হচ্ছে? রাহুলস অ্যান্ড সৌমেনস ফাদার ইচ আ পপুলার ডক্টর। এর মানে কি? রাহুল ও সৌমেনের বাবা একজন জনপ্রিয় ডাক্তার। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইজ লেখা আছে, তার মানে নিশ্চয়ই সাবজেক্ট সিঙ্গুলার আছে। জনপ্রিয় ডাক্তার কে? কার কথা বলা হচ্ছে? রাহুল ও সৌমেনের বাবার কথা বলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই এটুকু বুঝতে পারছি যে রাহুল এবং সৌমেন দুই ভাই আর এদের বাবা একজন জনপ্রিয় ডাক্তার। তো এখানে তার মানে বোঝাচ্ছে কি যিনি রাহুলের বাবা তিনি সৌমেনের বাবা। তাহলে এই ফাদার, এই বাবার প্রতি দুজনেরই অধিকার আছে। আমরা অধিকার বোঝাতে একটি ইংরেজিতে শব্দ ব্যবহার করি পজেসিভ। ইংরেজিতে পজেসিভ নাউন একটা আছে, তো পজেসিভ প্রোনাউন একটা আছে, আবার পজেসিভ অ্যাডজেক্টিভও আছে। তো এরা হচ্ছে পজেসিভ নাউন। আমি বলি, যদি অনেকে পজেসিভ নাউন পজেসিভ অ্যাডজেক্টিভ নাও বুঝতে পারো তাতেও সমস্যা নেই। এটুকু বুঝতে পারছো যে বাবার প্রতি দুই ভাইয়ের অধিকার আছে, যিনি রাহুলের বাবা তিনি সৌমেনের বাবা। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? দুইবার অ্যাপোস্ট্রফি এস না ব্যবহার করে লাস্টে যে শব্দটি লিখব সেই শব্দের শেষে অ্যাপোস্ট্রফি এস রাখবো। তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস থাকছে না, অর্থাৎ রাহুল অ্যান্ড সৌমেনস ফাদার ইজ আ পপুলার ডক্টর। বাক্যটি সম্পূর্ণ কারেক্ট হলো এখন। হ্যাঁ, এবার আমি অন্যদিকে চলি। যদি বাক্যটাতে দুইবার অ্যাপোস্ট্রফি এস রাখো তাতেও বাক্য কিন্তু ভুল নয়। সেখানে কি মিন করায়? সেখানে কি মিন করাচ্ছে
যে রাহুলের বাবাও একজন জনপ্রিয় ডাক্তার, তো সৌমেনের বাবাও একজন জনপ্রিয় ডাক্তার। রাহুল ও সৌমেনের বাবা সেম পার্সন নয়, দুজন আলাদা আলাদা ব্যক্তি। সেক্ষেত্রে কিন্তু আমরা দুইবারই কিন্তু অ্যাপোস্ট্রফি এস রাখবো। তবে এই ফাদার শব্দটিকে তখন প্লুরাল করতে হবে। আর এই যে বি ভাব ইজ আছে, সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়ে যাচ্ছে, তাই না, ফাদার্স, তাহলে তখন আবার আমাকে আর করতে হবে। এবং এই যে ডক্টর শব্দটি আছে সেখানেও আবার এস যোগ করতে হবে। তখন বাক্যটি হবে রাহুলস অ্যান্ড সৌমেন্স ফাদার্স আর, তখন এ থাকবে না, আর পপুলার ডক্টরস, আমরা এখানে দা রাখতে পারি তখন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে কখন আমরা অ্যাপোস্ট্রফি এস রাখবো, কখন রাখবো না। যদি একবার রাখি তাহলে কি বোঝাচ্ছে, একই ব্যক্তি, দুইবার রাখলে দুজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছি। আশা করি এখানে তোমরা ক্লিয়ার হলে। নেক্সট কি বলা হচ্ছে, হি ইজ দ্য মোস্ট আইডিয়াল পারসন ইন মাই লাইফ। এর মানে কি, যে বলা হচ্ছে তিনি মোস্ট আইডিয়াল পারসন, অত্যন্ত আদর্শ একজন পারসন, ব্যক্তি। আইডিয়াল মানে কি, আদর্শ। তিনি একজন মোস্ট মানে অত্যন্ত আদর্শবান ব্যক্তি ইন মাই লাইফ, আমার জীবনে। এখানে ভুল রয়েছে কোথায়, এই মোস্ট শব্দটিতে। এই মোস্ট শব্দটি সম্পূর্ণভাবে থাকবে না। আমরা মোস্ট শব্দটি সাধারণত এখানে ব্যবহার করি কোথায়, বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তবে এটুকু জানো তোমরা, সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট শব্দটি আমরা ব্যবহার করি কোন শব্দটির আগে, ঠিক অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে। এই যে দেখছো আইডিয়াল, এটার আগে ব্যবহার করতে পারি। আমরা সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট শব্দটি ব্যবহার করি, এটা সবাই জানি। অথবা সেই অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ করে থাকি। মনে রাখবে, সবসময় কিন্তু ডিগ্রি চেঞ্জ সমস্ত শব্দ দিয়ে করা যায় না। এই যে দেখছো আইডিয়াল, এই শব্দের না কোনো দিন পজিটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি করা যায় না। এই শব্দটি চিরকাল সুপারলেটিভ ডিগ্রিতেই থাকে। আর সেক্ষেত্রে কোনো মোস্ট বা মোর এই শব্দগুলি ব্যবহার করা হয় না। কেন ব্যবহার করা হয় না বলি, এই আইডিয়াল মানে কি, আদর্শবান, ও অলরেডি আদর্শবান। আর মোস্ট শব্দটি আমরা ব্যবহার করে কি করছি, যে তার মধ্যে আদর্শতার কোথাও, তার মধ্যে কোথাও আদর্শ ভাবমূর্তির অভাব রয়েছে, মোস্ট শব্দটি লাগিয়ে তার আদর্শটাকে আরও বাড়িয়ে দিলাম। এইভাবে আমরা বলি। যদি বলি মোস্ট ইন্টেলিজেন্ট, এর মানে কি, বুদ্ধিমান, কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, মানে একেবারে চরম শিখরে। বুদ্ধিটা যতটা কম ছিল সেক্ষেত্রে আমরা মোস্ট লাগিয়ে কী করছি, ইন্টেলিজেন্সের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছি। কিন্তু এখানে যখন আমরা আইডিয়াল শব্দটির কথা বলছি, এই শব্দটি সম্পূর্ণ সুপারলেটিভ ডিগ্রিতেই আছে। আর এখানে মোস্ট লাগাবার কোনো দরকারই নেই। বলতে পারো এক কথায়, কিছু শব্দ আছে যার ডিগ্রি চেঞ্জ হয় না, কোনো ইএসটি বা ইআর বা মোস্ট বা মোর কিচ্ছু যুক্ত হবে না। এরকম আইডিয়াল শব্দের মতো কিছু শব্দ আছে, যেমন কি বলতে পারি, ইউনিক, ইউএনআই কিউইউই, ইউনিক মানে কি, বিরল। চিপ, CHIEF, চিপ মানে কি, প্রধান বা মুখ্য। এক্সট্রিম, এক্সট্রিম মানে কি, অত্যন্ত। কমপ্লিট মানে কি, সম্পূর্ণ। ইউনিভার্স মানে কি, সার্বজনীন বা বিশ্ব। সুপ্রিম মানে শ্রেষ্ঠ, ইটিসি। এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলোর কোনোদিনই সুপারলেটিভ ডিগ্রি হবে না বা কম্পারেটিভ পজিটিভ কিচ্ছু হবে না। এই শব্দগুলোকে দিয়ে কোনোদিনই কোনো যেন ডিগ্রি না করা হয়। একটা কথা বলি, ধরো আমার এখানে হাতটি দেখতে পাচ্ছ, হাতের তালু বোর্ড থেকে অনেকটা দূরে আছে। আমি হাতটাকে যদি বোর্ডের দিকে পাঠাতে চাই, তাহলে কিছু একটা দিয়ে ঠেলতে হবে। ধরো এই কলমটির সাহায্যে আমি কী করছি, ঠেল দিলাম, বোর্ডের কাছে এসে পৌঁছে গেল। কিন্তু আমার হাতটা যদি অলরেডি বোর্ডের কাছে লেগে থাকে, তাহলে কি পেন দিয়ে ঠেল দেওয়ার কোনো প্রয়োজন আছে? ঠিক তাই সুপারলেটিভ ডিগ্রি এগুলো দিয়ে হবে না। কেন? এই শব্দগুলো অলরেডি ওই দেওয়ালে পিঠ লেগে যাওয়ার মতো, আর কোনো কিছু দিয়ে মোস্ট মোর দিয়ে ঠেলে করে তাকে দেওয়ালে লাগানোর প্রয়োজন নেই। সো আশা করি এই জায়গাটাতে ক্লিয়ার হলে যে আমাদেরকে এই রকম শব্দগুলো দিয়ে কোনোদিনই ডিগ্রি করা যাবে না। 5 নম্বর কি বলছে, বাই হুম ইজ দ্য ম্যাটার নোন। বাই হুম ইজ দ্য ম্যাটার নোন, এর মানে কি, কার কাছে, কার কাছে এই ব্যাপারটা পরিচিত। আমি অর্থ বলছি এক, কিন্তু লেখা হয়েছে আরেক। এই যে দেখছো বাই হুম ইজ দ্য ম্যাটার নোন, এই বাক্যটা অনেকে চিনতে পারছো যে এটা একটা প্যাসিভ ভয়েসে আছে। আর প্যাসিভ ভয়েসে আমরা বাই হুম রাখি যখন হু দিয়ে প্রশ্ন করা হয়। অনেকে জানো, যারা জানো না হয়তো বুঝতে পারবে না, তাহলে সেক্ষেত্রে বলতে গেলে অনেক ডিটেল বলতে হবে। তো বাই হুম আমরা কখন করি, বা হু দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে বাই হুম এনে থাকি, কিন্তু সব সময় কিন্তু বাই হুম করা হবে না। এই যে দেখছো বাই হুম, এই বাই শব্দটি থাকবে না। এখানে কি লিখতে হবে, তোমাকে লিখতে হবে টু, টু হুম। কেন বলো তো, তোমরা জানো প্যাসিভ ভয়েসে নোন ভার্বের পরে কি লেখো, টু লেখো, কখনো বাই হয় কি? তাই এখানে টু হুম ইজ দ্য ম্যাটার নোন। নেক্সট কি বলছে, ইফ আই ওয়াচ আ বার্ড, এর মানে কি, যদি আমি পাখি হতাম। এই বাক্যগুলো শুনেছো, যদি আমি আকাশ হতাম, যদি আমি প্রধানমন্ত্রী হতাম। এই যে ইচ্ছে বা আকাঙ্ক্ষা,
যে ইচ্ছেটা হয়তো কোনো দিনই বাস্তবে সম্ভব নয়, অর্থাৎ কাল্পনিক। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে যদিও বলছি, কিন্তু সেক্ষেত্রে পাস্ট টেন্সের বি ভাব আমাকে ওয়াজ বা ওয়ারে আসতে হয়। সে নয় বুঝলাম যে একটা কাল্পনিক বাক্য হলে আমাদেরকে অ্যামিজার দিয়ে না লিখে প্রেজেন্ট টেন্সে লিখবো, কিন্তু ওয়াজ বা ওয়ার দিয়ে লিখতে হবে। কিন্তু এটা মনে রাখবে, যখনই সাবজেক্ট সিঙ্গুলার হবে সেবেলায় তোমাকে প্লুরাল ভার্ব নিতে হবে এই কাল্পনিক বাক্যগুলোতে। আবার যখন সাবজেক্ট প্লুরাল হবে তোমাকে তখন সিঙ্গুলার ভার্ব নিতে হবে। দেখতেই পাচ্ছ আই সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে কি বললাম, উল্টো হবে, প্লুরাল ভার্ব হবে, তোমাকে কি করতে হবে, ওয়ার। আবার এখানে যদি সাবজেক্টটা প্লুরাল হতো তখন তোমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হতো। তাহলে বাক্যটা কি হবে, ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি পাখি হতাম। যদি আমি আকাশ হতাম, ইফ আই ওয়ার দ্য স্কাই। যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার। এইভাবে তোমাদেরকে বাক্যটা লিখতে হবে। তো চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। 7 নম্বর বাক্যে বলা হচ্ছে অনলি 30% অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের 30% ওয়াজ অ্যাবসেন্ট, অনুপস্থিত ছিল ইন দি ক্লাসে। অর্থাৎ ধরো গতকালের ক্লাসে 30% ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। একটা ক্লাসে মনে করি 100 জন ছাত্রছাত্রী আছে, 30% মানে কতজন, 30 জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। 30 জন ছাত্রছাত্রী যদি হয় তাহলে আমরা সেটা প্লুরাল সেন্সে বলছি, সেটা নিশ্চয় অবশ্যই বহুবচন হয়ে দাঁড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি আমরা ভার্ব ওয়াজ নেব, নিশ্চয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে, তবে সেখানে ওয়াজ না লিখে আমাদেরকে ওয়ার লিখতে হবে। অনলি 30% অফ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইন দি ক্লাস। তাহলে আমরা বলে রাখি এখানে এই যে 30%, এই পার্সেন্টেজ নিয়ে যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা কীভাবে বাক্যগুলোকে ডিল করব একটু বলি অন্যান্য এক্সাম্পল দিয়ে তোমাদেরকে। ধরো আমি যদি বলি অনলি 30% অফ দ্য ওয়াটার, ধরো কোনো একটা পুকুরে জল রয়েছে, তার 30% জল ব্যবহার করা হয় আর বাকিটা ব্যবহার করা হয় না। তাহলে এইটাই যদি সাবজেক্ট হয় আর আমাকে বলা হচ্ছে এখানে আমাকে কি লিখতে হবে, অ্যাম অথবা ইজ অথবা আর এর মধ্যে লিখতে হবে ইউজড। অনলি 30% অফ দ্য ওয়াটার ড্যাশ ইউজড, 30% জল আমরা ব্যবহার করি আর বাকিটা ব্যবহার করি না। এক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো, অ্যাম নাকি ইজ? অ্যাম তো হবে না, সাবজেক্ট আই হলে অ্যাম হয়। ইজ হবে কখন, সাবজেক্ট সিঙ্গুলার হলে। আর হবে কখন, প্লুরাল হলে। এবার বলো এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? 30% জলের কথা বলছে, এখানে জলকে নিশ্চয়ই আমরা গুনতে পারবো না, একটা পরিমাণ হয়ে দাঁড়াবে, একটা কোয়ান্টিটি হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার বলেই মনে করব, তাই এখানে ইজ হবে। অনলি 30% অফ দ্য ওয়াটার ইজ ইউজড। আচ্ছা আমি যদি বলতাম একটা পুকুরে জল আছে, সেই পুকুরের 30% জল শুকিয়ে গেছে, বা পুকুরের 30% অংশ সেটা শুকনো। ধরো অনলি 30% অফ দ্য পন্ড ইউজ না লিখে আমরা বলবো ড্রাই। অনলি 30% অফ দ্য পন্ড ড্যাশ ড্রাই, পুকুরের 30% অংশ শুকিয়ে গেছে। পুকুরের 30% অংশ বলতে আমরা একটা এরিয়া বলছি, এই এরিয়াটাকেও তো আমরা কাউন্টেবল হিসেবে ধরতে পারবো না, একটা পরিমাপ হয়ে দাঁড়াচ্ছে, একটা আমরা এরিয়া পাচ্ছি, এরিয়া কিন্তু কাউন্টেবল হিসেবে ধরবো না, একটা অংশ যেটা শুকিয়ে গেছে। তাহলে এটাও আমরা কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরবো, সেক্ষেত্রে এখানেও আমরা ইজ লিখবো। তাহলে দেখতে হবে আমরা গুনতে পারছি নাকি, কাউন্টেবল হয়ে দাঁড়াচ্ছে নাকি। সেক্ষেত্রে আমরা তাহলে পার্সেন্টেজ দিয়ে হলে বাক্যটাকে প্লুরাল বলে মনে করব, আর যদি গোনা না যায় তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার মনে করব। নেক্সট কি আছে, দ্য পুয়ার ইজ হেল্পলেস, গরিবেরা অসহায়। আমি অর্থটা কি বললাম, গরিবেরা অসহায়। কখনো যদি বাক্যের সাবজেক্ট দ্য পুয়ার হয় তাহলে কোনোদিনই তোমরা সিঙ্গুলার ভাব বসাবে না, সেখানে কি বসাবে, অবশ্যই প্লুরাল ভাব। দ্য পুয়ার মানে কি, গরিবেরা। দ্য রিচ মানে কি, ধনীরা। দ্য ডেড মানে কি, মৃতরা। দ্য ইনজিওর্ড মানে কি, আহতরা। এখানে একটু বলে নিই। আচ্ছা আমরা কি জানি যে বাক্যের সাবজেক্ট আমরা কি হয় জানি, যে নাউন অথবা প্রোনাউন হয়, এটাই তো জানি। বাক্যের অবজেক্ট কি হয়, নাউন অথবা প্রোনাউন হয়। আচ্ছা কখনো শুনেছো যে বাক্যের সাবজেক্ট অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে, শুনেছো কি? আমরা এখানে যে বাক্যটা লিখেছি এখানে এই পুয়ার শব্দটি এটা কোনোদিনই নাউন হয় না কিংবা প্রোনাউনও হয় না, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এবার প্রশ্ন হলো যে অ্যাডজেক্টিভ কী করে বাক্যের সাবজেক্ট নিল? হ্যাঁ, মনে রাখবে কোনো অ্যাডজেক্টিভের আগে শুধু দা বসিয়ে আমরা সেখানে অর্থটি যেটা ব্যবহার করব সেটা হলো প্লুরাল সেন্সে ব্যবহার করব। এভাবে একটা অ্যাডজেক্টিভের আগে যদি দা রাখো তাহলে সেটা আমরা প্লুরাল মনে করব। দা পুয়ার মানে কি, গরিবেরা। দা রিচ মানে কি, ধনীরা। আবার যদি বলি দা ইনজিওর্ড শব্দটি একটি অ্যাডজেক্টিভ। দা ইনজিওর্ড মানে কি, আহতরা। দা ইনজিওর্ড না বলে যদি বলি দা ডেড শব্দটিও একটা অ্যাডজেক্টিভ, তাহলে হবে মৃতরা। আর যদি তারপরে একটা নাউন রেখে দাও তাহলে সেই নাউনটা যখন সিঙ্গুলার হবে সিঙ্গুলার মানবে, প্লুরাল হলে প্লুরাল মানবে। আমি যদি বলি দ্য পুয়ার ম্যান,
গরিব মানুষ, তাহলে ম্যান আছে, এটা তাহলে সিঙ্গুলার। আবার যদি আমরা ম্যান না করে যদি বলতাম মেন, তাহলে প্লুরাল হতো। যদি আমরা বলতাম দ্য ডেড বডি, মৃতদেহ, এই বডি আছে নাউন, তাহলে এটা সিঙ্গুলার। যদি আমরা বলতাম বডিজ, দ্য ডেড বডিজ, তাহলে নিশ্চয়ই এটা প্লুরাল হয়ে যেত। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে সেই নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা দেখবে। যদি নাউন না থাকে, শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে দা থাকে, তাহলে সেটা প্লুরাল হচ্ছে। নেক্সট কি বলা হচ্ছে? নেক্সট বলা হচ্ছে আই উইশ দে গো দেয়ার। এর মানে কি? আমি চাই তারা সেখানে যাক, আমি চাই তারা সেখানে যাক। এই বাক্যের অনেক রকম নিয়ম আছে। এই বাক্যটাতে আমরা কি বলছি? এই বাক্যটাতে কি বোঝাচ্ছে? একজন ব্যক্তির ইচ্ছে প্রকাশ করছে যে আমি চাই তারা সেখানে যাক, আই উইশ দে গো দেয়ার। কিন্তু যদি যে ব্যক্তি কথাটা বলছে সেই ব্যক্তি এটাই বোঝাতে চাইছে যে যারা সেখানে যাক বলছি তারা হয়তো যাবেই না, একেবারে যাওয়াটার কোনো নিশ্চয়তা নেই, 100% যাবেই না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অসম্ভব থাকছে। তাহলে আমরা কি করব? এই যে গো ভাবটি লিখেছি এখানে সেটাকে পাস্টে লিখতে হবে। কিন্তু যদি মনে করতাম যে সম্ভাবনা আছে তাদের যাওয়া, তাহলে বাক্যটা ঠিক আছে। বাক্যটা দুটো আঙ্গিকে আমাদেরকে দেখতে হবে। যদি বলছি কি যে ব্যক্তি ইচ্ছে প্রকাশ করছে যেটা নিয়ে, সেখানে সেই ইচ্ছেটা যেটা প্রকাশ করছে সেটা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে যেমন প্রেজেন্ট টেন্সে লিখেছিলাম থাকবে। যদি মনে হয় যে একেবারে অসম্ভব তবুও সেখানে ইচ্ছে প্রকাশ করছে, সেক্ষেত্রে আমাদেরকে ভাবটা ফার্স্টে রাখতে হবে। লাস্ট, আজকের লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট বাক্য কী আছে? দেয়ার ইজ আ ডিসব্যালেন্স বিটুইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন। পরিবেশে আজকের দিনে বুঝতেই পারছো কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মধ্যে একটা ভারসাম্যহীনতা রয়েছে বা তৈরি হচ্ছে, ডিসব্যালেন্স। তোমরা নিশ্চয়ই প্রায়শই অনেক জায়গায় শুনেছো যে ডিসব্যালেন্স করে ও পড়ে গেছে, ডিসব্যালেন্স করে ওটা হয়ে গেছে। কিন্তু জানো ডিসব্যালেন্স বলে কোনো শব্দ হয় না। হ্যাঁ, একটা সময় কেউ কেউ বলতো, বাট দ্যাটস ভেরি আনকমন। ডিসব্যালেন্স বলে কোনো শব্দ হয় না। তাহলে শব্দটা কারেক্ট কি? বাক্য সম্পূর্ণ ঠিক, কিন্তু এই শব্দটি আমরা ভুল লিখেছি। ডিসব্যালেন্স না হয়ে এখানে হবে কি ইমব্যালেন্স। ওকে, আর ইমব্যালেন্স যদি করি, এই যে দেখতে পাচ্ছ তার পূর্বে আ রয়েছে, আ না হয়ে তখন কি হবে? অ্যান হবে। দেয়ার ইজ অ্যান ইমব্যালেন্স বিটুইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন, বিটুইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন, দেয়ার ইজ অ্যান ইমব্যালেন্স বিটুইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন। তাহলে মনে রাখবে ডিসব্যালেন্স বলে কোনো শব্দ হয় না, ইমব্যালেন্স হয়, এটা একটি নাউন। আর এখানে বলি নাউন আকারে ইমব্যালেন্স হয়, ভারসাম্যহীনতা। আর যদি ভারসাম্যহীনতা তৈরি করা, কেউ ধরো সেটাকে কোনো কিছুর একটা ব্যালেন্সকে হারিয়ে, ব্যালেন্সকে ভঙ্গ করার চেষ্টা করছে, সেক্ষেত্রে কী হবে? ভার্ব ইউজ করবো। তাহলে যে ভারসাম্যহীনতা তৈরি করা, ক্রিয়াপদ হিসাবে ব্যবহার করলে তখন কি লিখবে? আনব্যালেন্স। আনব্যালেন্স যদি লেখো তাহলে সেটা হবে ভার্ব। তো আমরা এখানে মোটামুটি নাউন দরকার, তাই ইমব্যালেন্স শব্দটি চাই। ওকে, আজকে এখানেই থামছি। তবে তার আগে একটা কথা বলি, তোমরা এই ভিডিওগুলো দেখার পরে একটা কমেন্ট আপাতত করে যেও, কারণ কমেন্টটা আমি এটাই এক্সপেক্ট করি, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। খারাপ হলে কী হবে? আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আর যদি ভালো হয় দেন আই উইল গেট ইন্সপিরেশন ফ্রম ইওর কমেন্ট। সো পারলে একবার কমেন্ট করো ভিডিওটি নিয়ে কেমন লাগলো। তো যাই হোক, আজকে থামছি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেল দেন অল দ্য বেস্ট, সকলে ভালো থাকো, সকলকে সাথে নিয়ে এগিয়ে চলো।